অ্যালজাইমার অ্যান্ড ডিপ্রেশন। এই দুটো টপিক রাখার একটা কারণ আছে। অ্যালজাইমার রোগের সঙ্গে ডিপ্রেশনের, ক্লিনিক্যাল ডিপ্রেশনের একটা সম্পর্ক আছে। এবং কোন স্যারের নামটা রেখেছেন ওটা আমরা পাবো, কারণ আমাদের কাছে পেশেন্ট এরকম আসে একটু জেনারেল 65 ইয়ার্স এর পরে সাধারণত বেশি পাওয়া যায়, এবং এটা অত্যন্ত জটিলতম এবং কঠিনতম রোগ। এখন আমরা যদি কিছুটা রিলিফ দিতে পারি হোমিওপ্যাথির ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের পক্ষে ভালো। তো আসুন আমরা স্যারের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনি, কারণ এই বিষয়গুলো না জানলে চিকিৎসা করা সম্ভব নয়। আমি তাই স্যারকে অনুরোধ করছি যে আপনি আপনার ক্লাস শুরু করুন, এবং আমরা শোনার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ স্যার। হ্যাঁ, নমস্কার স্যার। একটা খুব সুন্দর উপস্থাপনা করলেন যে দুটো টার্ম বা দুটো ডিজিজকে আমি পাশাপাশি রাখলাম কেন। স্যার যেটা বলেছেন সেটা তো একদম একদম গ্রহণযোগ্য সত্য, এর ভিতরে কোনো ভুল নেই। আর একটা জিনিস থেকে যাচ্ছে, যেটা আমি প্রথমে ভাবছিলাম যে কি এমন বলবো, মাত্র 15 মিনিটে তো বলা শেষ হয়ে যায়, তো দুটোকেই রাখা যাক। অথচ এইমাত্র আমি বললাম স্যার ক্লাসটা শুরু করে দিন, মনে হচ্ছে ক্লাসটা লেংদি হবে। দেখুন, তিনটি ঘটনায় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি খুব সংক্ষেপে জিনিস দিই, তাহলে হচ্ছে একটা শ্রেণীর মধ্যে আলোচনা, মানে শিক্ষক শ্রেণীর মধ্যে আলোচনার মধ্যেই বোধহয় সেটা সীমাবদ্ধ হয়ে রয়ে যাবে। কিন্তু হোমিও দর্পণ তো শুধু সেই কাজটা তো করছে না, তার সাথে কিছুটা আলোচনা থেকে যায়, তার সাথে বক্তব্য থেকে যায়, এবং সেখান থেকে যাতে অনেক কিছু শিক্ষণীয় হয়, এই জিনিসটা তো সব থেকে আগে থেকেই যায়। সেই জন্য ক্লাসটাকে আমি একটু বদলে নিলাম, মানে অ্যালজাইমার এবং পরে ডিপ্রেশন না বলে আগে আমি ডিপ্রেশন বলছি, তারপরে আমি অ্যালজাইমারে যাচ্ছি। তার পিছনে কিন্তু অনেকটা যুক্তি আছে, কারণ ডিপ্রেশন নিয়ে যেটা বলবো সেটা হয়তো অনেকখানি বলা যেতে পারে। একটা যেমন আমরা সোরা নিয়ে বলতে পারি, সাইকোসিস নিয়ে বলতে পারি, সিফিলিস নিয়ে বলতে পারি, সেরকম কিন্তু ডিপ্রেশনের উপর অনেক কিছু বোঝা যায়, বলা যায়। চিকিৎসক জীবনের প্রথমে কিন্তু এই জিনিসটার গুরুত্ব আমরা পেতাম না, মানে আমি অন্তত পাইনি, কারণ ওই বয়সে এই ধরনের রুগীকে আমি খুব একটা পাইনি, বা এতটা উপলব্ধি ছিল না যে একটা রোগের পিছনে কতখানি ডিপ্রেশন, এবং স্যার যেটা প্রায় বলেন একটা ডিজিজের সাপ্রেশন, ক্রমাগত একটা ডিজিজ সাপ্রেসড হতে হতে একটা মানুষ বা একজন পেশেন্ট কিভাবে তৈরি হয়ে যায়, একজন মানুষ থেকে কিভাবে সে একটা পেশেন্টে পর্যবসিত হয়, এই জায়গাটা কিন্তু প্রচন্ড উপলব্ধির ব্যাপার। আমরা যদি একজন পেশেন্ট এসেছে, কিছু একটা দিয়ে দিলাম, ও হয়ে গেল, মুখ হয়ে গেল, তুমুক হয়ে গেল, একটা মনের অবসাদ, মনের জন্য একটা অসুবিধে, এরকম তো আমরা প্রায় বলি। কিন্তু সেই বলাটা আরো যুক্তিসঙ্গত এবং হোমিওপ্যাথির স্বার্থে অনেকখানি গ্রহণযোগ্য হয়ে উঠবে যদি আমরা সেই ডিপ্রেশনের জায়গাটাকে কিন্তু চূড়ান্তভাবে উপলব্ধি করতে পারি। আমি একটা 27-28 বছরের ছেলের কথা বলছি। ছোটবেলা থেকেই জানতাম তার একটু লুচি খাবার প্রতি, মানে লুচি বেশ ভালো ভালো তরকারি হবে খাবার প্রতি অসম্ভব স্পৃহা। তো ছোটবেলা থেকে খেয়ে এসেছে, পরবর্তী ক্ষেত্রে তার মা বাবা যখন বুঝতে পারছে একটা বাচ্চার ক্ষেত্রে এই পরিমাণে লুচি খাওয়ানোটা ঠিক নয়, তারা তো সেটাকে কন্ট্রোল করছে, তাকে বোঝাচ্ছে, সে তখন করে কি সে তখন করে কি, ঘরে না পেয়ে বাইরে যখন সুযোগ পায় সেটা খেয়ে চলে আসে, বা কারো বাড়িতে গেলে তার উদ্দেশ্যটা থাকে যে লুচি হবে তো। তাহলে দেখুন, একটা মজার ব্যাপার এরকম, পরবর্তী ক্ষেত্রে খোঁজ নিয়ে দেখেছি, হয়তো মা বলেছে হ্যাঁ আজকে একটা অমাবস্যার ব্যাপার কি পূর্ণিমার ব্যাপার, আজকে তো একটু নিরামিষ, ওর বক্তব্য হচ্ছে নিরামিষ মানেই হচ্ছে একটা লুচির জায়গা। কোনো একটা কারণে আমি সেদিন সেখানে উপস্থিত ছিলাম, লুচিটা হয়ে ওঠেনি। তো দেখলাম তার ভিতরে একটা বিশাল বিষণ্ণতা, বিশাল একটা যেন কষ্ট, সে যেন ছটফট করছে, অস্থির হয়ে যাচ্ছে। তার মাকে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তোমার ছেলে আজকে এরকম আচরণ করছে কেন? মা তো জানি পুরো ব্যাপারটা। সে তখন হেসে বলল তার প্রত্যাশা পূরণ হয়নি বলে। বললো প্রত্যাশা পূরণ হয়নি, কি জানি কি ব্যাপার হতে পারে। পরবর্তী ক্ষেত্রে খোঁজ নিয়ে জানলাম যে তার লুচির
এতটাই আসক্তি যে সকাল থেকে সে ভেবে রেখেছে রাত্রেবেলা আজকে লুচি হবে, এবং যেহেতু লুচিটা হলো না সেজন্য একটা ম্রিয়মাণ হয়ে খাওয়া দাওয়া না ত্যাগ করে, হয়তো বয়স হচ্ছে বলে সে খাবারটাকে ছুঁড়ে ফেলে দিতে পারলো না, কিন্তু কি কষ্টে যে সে খেলো আমি সেদিন তার সাথে বসে সেটা উপলব্ধি করেছিলাম। আজকে আমি এটাই এই জন্য শেয়ার করলাম যে এই যে কোনো একটা নির্দিষ্ট জিনিসকে খাওয়া অথবা পাওয়া, দুটো যদি থেকে সে বঞ্চিত হয় তাহলে কিন্তু তার এই ঘটনাটা একটা অবসন্নতাটা কাটছে। এবার বলতে পারেন যে এইটার সাথে বিষণ্ণতার কি চ্যাপ্টার? আসলে এইটাই যখন দীর্ঘস্থায়ী গিয়ে পৌঁছবে, একটা স্থায়ী রোগের দিকে নিয়ে যাবে তাকে, তখন দেখা যাবে সে কিন্তু সত্যি একটা অবসাদে ভুগতে থাকবে। কারণ এই অবসাদটা চলে আসে মানুষের কাঙ্ক্ষিত জিনিস যদি কখনো না আমরা পাই, বা আমরা আমাদের পেশেন্টটা যদি সে কাঙ্ক্ষিত জিনিসটা কখনো না পায়। এবার দেখুন, খুব একটা ভালো ছেলে কোনো একটা কারণে রেজাল্টটা সে করতে পারলো না, সে কিন্তু প্রচন্ড বিষণ্ণতায় ভোগে। খুব একটা ভালো প্লেয়ার একটা নির্দিষ্ট দিনে ভালোভাবে খেলতে পারলো না, বা তাকে হয়তো লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দেওয়া হলো তারই অপরাধের জন্য, বা একটা ভুল জাজমেন্টের জন্য, সে কিন্তু একটা প্রচন্ড পরিমাণে হতাশা এবং অবসাদে ভুগতে থাকবে, এবং সেখান থেকে তার কিন্তু বিষণ্ণতা শুরু হয়। প্রেমের ক্ষেত্রে আমরা দেখেছি, যাকে চেয়েছিল তাকে পায়নি, সেখান থেকে একটা বিষণ্ণতা, যেটাকে আমরা ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ বলি, আমরা হয়তো সেখানে ডিসঅ্যাপয়েন্টমেন্ট অফ লাভ বললাম, কজটা বললাম, এবং সেখান থেকে কিন্তু একজন মানুষ কোনিয়ামের দিকে যেতে পারে। কোনিয়াম কেন বললাম? সে সারা জীবন অবিবাহিত অথবা অবিবাহিতাই থেকে গেল। পরবর্তী ক্ষেত্রে তার বয়সটা যখন 40-45, তার জীবন থেকে যৌবনটা যখন আস্তে আস্তে কমে আসছে, তখন কিন্তু সেই কৃতকর্মের জন্য সে হয়তো কিছুটা আফসোস করবে যে এমন কি করলাম যে আমি নিজেকে অবিবাহিত রাখলাম। পরবর্তী ক্ষেত্রে কি হবে? প্রচুর জিনিস ভাবতে ভাবতে তার ভিতরে কিন্তু একটা অবসাদ গ্রাস করে। এমনও মানুষ দেখেছি প্রচুর রোজগার করেছে কিন্তু তার কোনো সন্তান সন্ততি নেই, তারও ভিতরে কিন্তু একটা বিষণ্ণতার ছাপ আমরা লক্ষ্য করি। কারণ তার উত্তরসূরিকে সে যে দিয়ে যাবার মতো একটা জায়গা সে কখনো পেল না। তাহলে দেখুন, এই অবসাদ বা এই বিষণ্ণতা আমরা কতভাবে কিভাবে যে ব্যাখ্যা করব তার কিন্তু কোনো ইয়ত্তা নেই। এবার আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল জায়গাটা ফিরে যাই, মানে আমরা চিকিৎসক হয়ে যদি আমাদের সামনে রুগীকে দেখতে পাই, তাহলে আমরা দু ধরনের কিন্তু আমরা রুগী পেতে পারি। এক, প্রচন্ড বিষণ্ণতা নিয়েই সে আপনার কাছে ট্রিটমেন্ট করতে এসেছে মধ্য বয়সের পর। আরেকটা হতে পারে কারো কারো ক্ষেত্রে তার মা বাবা এসে বলবে এই ঘটনার পর, বা ঘটনাটা হয়তো তারা ঠিক জানে না, আগে আমার ছেলে মেয়ে প্রচন্ড অ্যাক্টিভ ছিল, এই ছিল সেই ছিল, কি হলো কি জানি, দেখুন আস্তে আস্তে স্যার কোনো কিছুতে থাকে না, সম্পূর্ণ নিজের মধ্যেই থাকে, দিনরাত ল্যাপটপ নিয়ে বসে আছে, কারোর সাথে মেলামেশা করে না, কাকে বললেও কিছু বলে না, বন্ধু বান্ধব তাকে ডাকতে এলেও সে তার সাথে দেখাশোনা করে না। এটা কিন্তু একটা বিষণ্ণতার একটা শুরু হলো, অর্থাৎ আইসোলেটেড থাকার একটা জায়গা। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সে একটা গভীর নিমগ্নতায় সে ডুবে যাচ্ছে। সেই নিমগ্নতা যদি সৃষ্টিশীল হয় তাহলে কিন্তু জানবেন সে কিন্তু ক্রিয়েটিভিটির মাধ্যমে একটা জগতে বিশাল বলে জায়গা গিয়ে পৌঁছবে। আর সেই কি বলে, সেই যে নির্জনতা বা যেটাকে আমি আইসোলেটেড থাকার কথা বললাম, সেটা যদি ডিস্ট্রাকটিভ হয় তখন কিন্তু একটা সিফিলিটিক পর্যায়ে গিয়ে সে কিন্তু একটা পৌঁছে যাবে। অর্থাৎ তার মাঝখানে তখন খুন খারাপি বা ধ্বংস করার মতো চিন্তা, কারোর জন্য ভালো না করার চিন্তা, সবসময় একটা কার কিভাবে ক্ষতি করবে এরকম কতগুলো ধাপে ধাপে কিন্তু সে এগিয়ে চলবে। তাহলে দেখুন, শুরুটা হয়েছিল একটা কোনো প্রাপ্তির অভাব থেকে, এবং পরবর্তী ক্ষেত্রে সে গিয়ে যখন পৌঁছচ্ছে একটা বিশাল জায়গায়, তখন দেখা যাচ্ছে তার এই অবসাদ, এই বিষণ্ণতাটা কিন্তু একটু একটু করে ভাবছে। অ্যাকচুয়ালি স্যার যেটা প্রথমেই বললেন 65, হ্যাঁ খুব সুন্দর কথা। মোটামুটি ভাবে 65 বছরের পর হতে পারে, মেডিকেল সায়েন্স 55 হতে পারে, তবে জেনারেলি দেখা যায় যে 60-65 বছরের পর একটা মানুষ যে কোনো কারণে, একটা পারিবারিক হোক, জেনেটিক হোক, মানসিক চাপের জন্য হোক, সে কিন্তু এই আস্তে আস্তে এই বিষণ্ণতার বা ডিপ্রেশনে চলে যাওয়ার মতো একটা জায়গায় সে পৌঁছে যায়। তাহলে ডিপ্রেশনটা কি? ডিপ্রেশনটা হচ্ছে এক প্রকার সাইকোলজিক্যাল একটা প্রবলেম, যে প্রবলেমটা তার সূত্রপাতটা হয় অনেক আগে থেকে, হঠাৎ করে নয়, কিন্তু সূত্রপাতটা হয় তার অনেক আগে থেকে, এবং
সে সেটাকে ওভারকাম করতে না পেরে, নিজেকে ব্যস্ত রাখতে না পেরে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে তার জীবনে শুধু হতাশা, হতাশা আর হতাশা। সেখান থেকে কিন্তু সে কখনো রিকভার করতে পারে না। এই যে জায়গাটা, এর ব্যাপার দেখুন, এখানে কিন্তু আমরা, এই যে আমরা মডার্ন সায়েন্সের কথা বলি, সাইকোলজির কথা যদি আমরা বলি, তাহলে কিন্তু মডার্ন সায়েন্সের সাথে সাইকোলজির সম্পর্ক থাকলেও মডার্ন সায়েন্স বলতে আমি সেই যে প্যাথোলজিক্যাল টেস্টের যে একটা সুযোগ এখানে কিন্তু কোনো প্রকার নেই। আপনি আপনার বিষণ্ণ রোগীদের কোনো প্রকার প্যাথোলজিক্যাল টেস্ট করে প্রমাণ করতে পারবেন না যে এই প্যারামিটারটা কম বা বেশি হওয়ার জন্য এই একটা অবসন্নতাটা ভুগছে। তাহলে এর জাজমেন্ট কিভাবে হবে? আপনি একমাত্র এর জাজমেন্ট করতে পারবেন আপনার রুগীর সামনে বসে, যখন সে আপনাকে তার সমস্যার কথাগুলো বলবে। দুটো ঘটনা ঘটে, আমি যেটা আগে বললাম। এক, যিনি অবসাদে ভুগছেন তিনি আপনার কাছে এসে আপনার চিকিৎসায় আসতে পারেন, তাহলে তো খুব ভালো ব্যাপার। আরেকটা জিনিস হয়, তার অ্যাটেন্ডেন্স যারা, বিশেষ করে বাবা মা বা তার পরিবারবর্গ, যখন বুঝতে পারে যে একটা এইভাবে সে একটা মানে ডিপ্রেসড বা একটা অবদমিত হয়ে একটা ডুবে যাওয়া বা সিঙ্কিং ডাউন বলা হয় এটাকে, এরকম জায়গায় আস্তে আস্তে চলে যাচ্ছে, সেখান থেকে রেহাই পেতে তারা কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হয়। মজার ব্যাপার হচ্ছে এটাই, এই সকল জায়গায় দেখবেন সব থেকে আগে তারা কিন্তু মডার্ন সায়েন্স অথবা সাইকিয়াট্রিস্টের কাছে, কিছু কিছু ক্ষেত্রে সাইকোলজিস্টের কাছে তারা কিন্তু শরণাপন্ন হয়। তাহলে সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের ভিতরে পার্থক্যটা কোথায়? সাইকিয়াট্রিস্ট যিনি আপনার রোগীর চিন্তা ভাবনা করে তার অবস্থার কথা জেনে চেষ্টা করবেন এবং ম্যাক্সিমাম সময় মেডিসিন চিকিৎসা করা শুরু করবেন। যারা ওষুধ না দিয়ে শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে তার পরিস্থিতিটাকে বিচার করে তার কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে চলা উচিত, কিভাবে চলা উচিত নয়, পরিবার বর্গের সহানুভূতি বা সাহায্যের মাধ্যমে যখন সেই জায়গাটাতে পৌঁছে যাবেন, তাহলে আমাদের কিন্তু বুঝতে হবে, আমরা হোমিওপ্যাথিও কিন্তু আমরা যখন কেস রেফার করি, আমি অনেক সময় বলি যে আপনি কোনো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, অথবা কখনো কখনো বলি আপনি একজন সাইকোলজিস্টের কাছে যান। বলার মানেটা কি? তার কাছ থেকে যে কাউন্সিলিং এর জায়গাটা বা এই যে হিস্ট্রি নেওয়াটা, এটা কিন্তু আমাদের পক্ষে কিন্তু অনেকখানি সুবিধা হয়। হয়তো বলবেন যে এটা তো স্যার একটা কন্ট্রাডিক্টরি কথা হলো, আপনি তো আপনার মতো করবেন, তারা তাদের মতো হবে, আমি মানলাম। কিন্তু আমাদের পড়াশোনাটা দেখবেন সেই হ্যানিমিনীয় জায়গাতেই কিন্তু রয়ে গেছে, তারপরে কিন্তু আর এগোয়নি। কিন্তু মডার্ন সায়েন্সের যে জায়গাগুলো, বিশেষ করে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টের, তাদের মধ্যে কিন্তু অনেক ধরনের গবেষণা, অনেক ধরনের চিন্তা ভাবনা করে তারা সেটাকে আরো বেশি প্রতিফলিত করে। আমার সুবিধাটা হয় কি, সেই সকল রোগীদেরকে পাঠানো হয়, তারা কি বলছে, কিভাবে কাউন্সেল করছে, কিভাবে তাকে থাকতে বলছে, কি কি তাদের ফুড রেস্ট্রিকশন করছে এবং তার বিহেভিয়ারাল থেরাপিটাকে কিভাবে বদলাচ্ছে, সেখান থেকে কিন্তু আমি অনেক বেশি শিক্ষণীয় জায়গাগুলোকে গ্রহণ করি এবং পেশেন্টকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি যে আপনি যদি ওই ধরনের সাইকিয়াট্রিক মেডিসিন গুলো খান, তাহলে কিন্তু আপনি আরো বেশি ডিপ্রেশনে চলে যাবেন এবং একটা সময় ওষুধ না খেয়ে আপনি থাকতে পারবেন না এবং প্রায় সময় আপনি ঝিমিয়ে থাকবেন। তারা বলতে হ্যাঁ তো তাই তো, আমি সেই জন্য তো আপনাকে পাঠানো হয়েছিল যে তারা কি কি করছেন সেটা জানার জন্য। আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে ওই সকল ওষুধগুলোকে কখনো আপনি আপনার স্বাস্থ্য, দৈহিক এবং মানসিক, কখনো কিন্তু উন্নততরায় আপনি নিয়ে যেতে পারবেন না। এইটুকু বোঝানোর জন্যই কিন্তু এই ক্লাসের শুরু, প্লাস ওই রুগীগুলোকে আমি পাঠাই যে মডার্ন সায়েন্স কি ভাবছে, তারা কোন জায়গায় পৌঁছচ্ছে এবং আমি তার কিভাবে চিকিৎসা করব তাদের সাহায্যে, অথবা তাদের সাহায্য না নিয়ে, কিন্তু পেশেন্ট বুঝুক যে সেই সকল জায়গাগুলো অন্তত ডক্টর বর্মন সেই জায়গাগুলোকে অন্তত উপলব্ধি করতে পেরেছে এবং তার ভিত্তিতে তিনি এই ওষুধগুলো দেবেন। এই হলো আমার চিন্তা ভাবনার একটা জায়গা। এইবার যদি একটু আগে বললাম যে টেস্ট হয় না, কিন্তু যদি খুব ভালোভাবে চিন্তা ভাবনা করা যায় তাহলে দেখা যাচ্ছে এটা একটা, যেহেতু একটা জেনেটিক ডিফর্মিটি, বংশ পরম্পরা, আমরা কিন্তু এই ডিপ্রেশনের জায়গাগুলো আমরা পাই, বা না পেলেও আপনি জেনে রেখে দেবেন। ওই সরার মতো, তোমার বাবার চুলকানি ছিল না ঠিকই, কিন্তু তারও পূর্বপুরুষের আগে চুলকানি একদিন না কোথাও ছিল। অর্থাৎ ডিপ্রেশনের জায়গাটা যে জিনের জন্য হয় সেটাকে বলা হচ্ছে APOE4 বলে একটা জিনের সন্ধান পাওয়া গেছে। APOE4 এই জিনটার যদি প্রভাবিত করে আমাদের
পেশেন্টের শরীরকে, পেশেন্টের মনকে, তাহলে কিন্তু এই ধরনের অস্থিরতা বলবো না, এই ধরনের কি বলবো, ডিপ্রেটিভ জায়গাগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাহলে আমাদের উচিত কি? স্যার আমরা স্যার একটু কথা স্যার, আপনার শুনতে পাওয়া যায়নি, মাঝখানে আপনার মিনিট দুয়েক বন্ধ ছিল। কোথা থেকে স্যার? না স্যার ওই ঠিক আপনি- আছে স্যার, শোনা যাচ্ছে, কোনো গ্যাপ হয়নি স্যার, আপনার ওখানে আচ্ছা, নেট ঠিক সমস্যা আছে, ঠিক স্যার, আছে। ঠিক আছে। না, স্যার যখন বলেছেন একটু আগে থেকে শুরু করছি। তো না স্যার, ঠিক আছে। সাইকিয়াট্রিস্টের পার্থক্যটা আমি বলেছি। আমার উদ্দেশ্য থাকে কখনো কখনো সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো, কখনো উদ্দেশ্য থাকে সাইকিয়াট্রিস্টের কাছে পাঠানো, এবং সাইকোলজিস্টের কাছে পাঠানো। তাহলে সেখান থেকে আমরা একটা জিনিস পেশেন্টকে বুঝিয়ে দিতে পারি, বা আমি বোঝানোর চেষ্টা করি যে আপনি যদি এই ধরনের অ্যান্টি সাইকিয়াট্রিক বা সাইকিয়াট্রিক মেডিসিন গুলো খান, আপনি কিছুটা দিন ভালো থাকবেন, তাহলে ডোজ বাড়াবে, কিন্তু দেখা যাবে আপনি ক্রমান্বয়ে অবসাদের দিকে চলে যাচ্ছেন এবং আপনার কিছু শারীরিক বিকৃতি বা শারীরিক অসুবিধা দেখা দেবে, সেখান থেকে কিন্তু আপনি কখনোই মুক্তি পেতে পাবেন না। আর ঠিক এই বলাটার উদ্দেশ্যটা কি, যাতে সে ওই মডার্ন মেডিসিনের জায়গাটাকে ভুলে গিয়ে আমাদের হোমিওপ্যাথির মধ্যে যাতে তার আসতে পারে এবং সেই চিন্তা ভাবনাটা নিতে পারে, এবং সেই চিন্তা ভাবনাটা যাতে দীর্ঘস্থায়ী হয়। আমাদের মুশকিলটা হচ্ছে কোথায়, সারা তো প্রায় বললেন যে সারা জীবন এলোপ্যাথিক কে না সেরে থাকবো, কিন্তু কখনো হোমিওপ্যাথি ছেড়ে যাচ্ছে, এই জায়গাটাকে আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না, বা আমরা সেই জায়গাটায় পৌঁছতে পারি না। তাহলে আমাদের এই চিন্তা ভাবনাটাকে কিন্তু আজকে বদলানোর জন্যই আমি এই ধরনের রোগীগুলোকে একটাবার তাদের কাছে পাঠাই, তারপর আমি আমার চিন্তা ভাবনা দিয়ে এগোই। পরবর্তী ক্ষেত্রে আমি যে জিনিসটা বললাম, প্রথমে আমি বলেছিলাম যে এই সকল ক্ষেত্রে কোনো প্রকার প্যাথোলজি টেস্টের কোনো গুরুত্ব নেই, আমরা সেভাবে পাই না। কিন্তু মডার্ন মেডিসিন নিয়ে যখন পড়াশোনা করা যাচ্ছে, মডার্ন মেডিসিন মানে শুধু ওষুধ নয়, কিন্তু তাদের সিস্টেমটা নিয়ে, তখন আমরা দেখতে পাচ্ছি একটা জিন একে সব থেকে বেশি প্রভাবিত করে। জিনটার নামটা হচ্ছে APOE4। APOE4 বলে একটা জিন আমাদের শরীরে থাকে। সেইটা যদি ডিসব্যালেন্স ঘটে বা সেটা যদি প্রভাবিত হয় পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই এই বিষণ্ণতা মানে অবসাদগ্রস্ত চিন্তা ভাবনাটা বংশ পরম্পরা কিন্তু আমাদের ভিতরে আসে। এইটাকে ওনারা যেটা বলছেন, দেখুন তো আমাদের ভাষায় আমরা তো জিনটাকে বললাম না, নামটা বদলালো, কিন্তু আমরা কি সিফিলিটিক মায়াজমকে কিন্তু অস্বীকার করে যেতে পারি, অবসাদের জায়গাটাকে? তাহলে দেখুন, বলার পদ্ধতি হয়তো আলাদা, ঘটনাটা কিন্তু এক। তারা যে জিনের ধারাটাকে নিয়ে আলোচনা করছে, আমরা সেই মায়াজমের ধারাটাকে নিয়ে কিন্তু আমরা সেটাকে আলোচনা করছি। এটা হচ্ছে আমাদের সাথে তাদের একটা স্থূল পার্থক্য, কিন্তু আসল জায়গা কিন্তু একটাই। তাহলে এটা কেন হচ্ছে? লুচির গল্প তো আপনাকে বললাম, সবাই তো এইভাবে লুচিতে আসক্ত নয়। এইখানে দেখা যায় যে দীর্ঘস্থায়ীভাবে যারা একটা দীর্ঘস্থায়ীভাবে যে মানসিক চাপ সে নিয়ে চলছিল, এবং তার ফলে দুটো ঘটনা, সাফল্য হোক আর ব্যর্থতা হলে তো তার ডিপ্রেশনটা আসা খুব স্বাভাবিক জিনিস, কিন্তু সে যদি সাফল্য হয়ও, হ্যাঁ, এই কাজে ক্রমাগত চাপ থেকে সে কিন্তু একদিন মুক্তি পেতে চায় এবং সে সেখান থেকে বেরিয়ে আসতে চায়, এবং এইটাই কিন্তু বিষণ্ণতার একটা অন্যতম কারণ বলে আমার মনে হয়। আরেকটা কি হতে পারে, একটা পরিবারের কারো হয়তো মৃত্যু ঘটেছে, তার খুব কনিষ্ঠ, বা দেখুন পরিণত অবস্থায় মৃত্যু কিন্তু মানুষকে অতটা দুঃখ দেয় না, হয়তো কথাটা আপেক্ষিক সত্য, কিন্তু কথাটা কিন্তু সত্য। কিন্তু দেখা যাবে যে আমার চেয়ে বয়সের কম যদি আমার খুব আত্মীয় মারা যায়, তাহলে দেখবেন আমার ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা শক লাগবে বা ধাক্কা লাগবে বা কষ্ট হবে, সেখান থেকে কিন্তু একটা বিষণ্ণতা শুরু। অথবা সে হয়তো খুব বড়, তার বয়সের চেয়ে বড়, সেখানে যদি তার সাথে যদি সেইভাবে একটা গভীর সম্পর্ক থেকে থাকে, যার উপর সে প্রচন্ড নির্ভরশীল ছিল, সেটা আর্থিক হোক, মানসিক হোক, বা অন্য কোনো ব্যাপারে, সেখানে কিন্তু যদি কারো খুব প্রিয়জনের, অ্যাকচুয়ালি ওই জন্যই বলা হয় খুব প্রিয়জনের যদি মৃত্যু ঘটে, তাহলে কিন্তু এই বিষণ্ণতা কিন্তু সূত্রপাত হতে পারে। আরেকটা কি কারণ, সেটা হচ্ছে ফেলিওর, ব্যর্থতা। যত বিষণ্ণ লোক দেখবেন ব্যর্থ, এমন একটা জায়গায় ব্যর্থ মানে কি, সে সফল, তার জীবনে সব সফল দেখছেন, কিন্তু সে ব্যর্থ। কিরকম, মনে করুন তার বয়স আজকে 60-এর কাছাকাছি, তার ছেলেপুলে হয়েছে, তাদেরকে মানুষ করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই ছেলে মেয়েরা ঠিক বাবা মার কথা শুনছে বলে আসছে তখন মনে করছে না,
এখান থেকে কিন্তু তার অবসাদের জন্ম হয়। ছেলে এত বড় জায়গায় চাকরি করছে, আসলে তার পক্ষে আর সম্ভবই ওঠে না প্রত্যেকদিন ফিরে এসে বাবা তুমি কেমন আছো। বাবা কিন্তু সেটাকে আর মানতে পারছে না, কোথায় আমি তো তোকে অন্যভাবে মানুষ করেছিলাম, তুই তো আজকে আমাকে দেখছি না। বা ছেলে হয়তো এতটাই বড় হয়ে গেছে আজকে দেশে না থেকে বিদেশে গিয়ে পৌঁছে গেছে, হ্যাঁ, সে ঠিক মতো বছরে একবার কেন নিয়মিতভাবে আসতে পারে না। এরকম জায়গাগুলো তো প্রায় ঘটে। তাহলে একজন পিতা তার সন্তানকে ওই জায়গায় পৌঁছতে দেখেছে ঠিকই, কিন্তু এই যে না পাওয়ার একটা জায়গা, সাফল্যের পিছনে রয়ে গেছে একটা কি বলবো, যে হ্যাঁ আমি বাবা হলাম কিন্তু ঠিক বাবার হবার দুঃখটা পেলাম, কিন্তু বাবা হওয়ার সে সুখটা পেলাম না। এইরকম যদি চিন্তা ভাবনাটা কারোর ভিতরে এসে যায়, সে কিন্তু বিষণ্ণতার একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবে। বা মনে করুন সন্তানের বিয়ে দিয়েছে, তারপর তারা অ্যাডজাস্ট করতে পারেনি বলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। মাঝে মাঝে তো নাতিটা হয়তো সপ্তাহান্তে একবার এসে দেখা করে যায়, আবার যখন চলে যায় সে কিন্তু আবার সেই বিষণ্ণতায় ডুবে যাচ্ছে। তাহলে এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমাদের খুব উপলব্ধি করার জায়গা, যে একজন মানুষ কখন বিষণ্ণ হচ্ছে কখন বিষণ্ণ হচ্ছে না, এই জায়গাটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর একটা জিনিস আমরা বলতে পারি, এই বিষণ্ণতা থেকে কাটাতে গেলে সেই মানুষটিকে কিন্তু আরো বেশি পরিমাণে কর্মযোগের মাধ্যমে, কর্মযোগ আমি আমি গীতার কর্মযোগ বলছি না, আমি বলতে পারি সেই মানুষটা যদি ওই ব্যর্থতার জায়গাটা ভুলে গিয়ে নিজেকে আরো বেশি বিজি রাখে। কিন্তু মুশকিলটা হচ্ছে ব্যাপার, ওই ডাইমেনশিয়া যখন শুরু হয়, ডাইমেনশিয়া কিন্তু মস্তিষ্কের একটা ভুলে যাওয়ার জায়গা, যেটা অ্যালজাইমার একটু পরে বলবো। হ্যাঁ, তো এই যে জায়গাটা, সেখান থেকে কিন্তু সে বেরিয়ে আসার মতো উপযুক্ত কাজ সে পায় না, উপযুক্ত কাজ পায় না। তার কারণ হচ্ছে কি, তার তখন মন এবং শরীর দুটোই এত বেশি অবসন্ন হয়ে যায়, সে তার উপযুক্ত কাজটা কিন্তু আর কখনো করতে পারে না। তখন ছোটখাটো কাজের মধ্যে দিয়ে সে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এটাই, যে আমাদের কোনো রোগীরা সেই জায়গায় কখনোই কিন্তু পারে না। কারণ ওই বয়সের মানুষদের ভিতরে এমন একটা খিটখিটে ভাব, এই খিটখিটে ভাব থেকে কিন্তু সংসারের অশান্তি তাকে এড়িয়ে চলে এবং কিছুটা হলেও তাকে দূরে সরে থাকছে। সেই তখন হয় কি, সেই পিতা বা মাতা বা সেই মানুষটি অদ্ভুত ভাবে একটা নিজেকে একটা গণ্ডির মধ্যে তৈরি করে, একটা ওই একটা টার্ম আছে, আমি ভুলে যাচ্ছি কি বলে, আমার ঠিক মনে নেই, এর মধ্যে মানে নিজের তৈরি করে একটা দেয়ালের ভিতরে নিজেকে তৈরি করে দেয়, অথবা মনে করুন নিজের চিন্তা ভাবনাটাকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত করে সেই গণ্ডিতেই থাকার চেষ্টা করে। এরকম বলে একটা টার্ম আছে, আমার ঠিক মনে নেই, কিছু মনে করবেন, আমি ঠিক টার্মটা বলতে পারলাম না বলে। এইটা কিন্তু আমরা এই ধরনের বিষণ্ণ রোগীদের ক্ষেত্রে পাই। তখন আমাদের কি বলা উচিত, তুমি নিজেকে ব্যস্ত রাখো। কিভাবে ব্যস্ত রাখো, যে জিনিসটাকে তুমি পছন্দ করো তুমি সেই জিনিসটাতে নিজেকে করো। কিন্তু মুশকিল হচ্ছে এটাই, কে শোনে কার কাহিনী। এটাও ঠিক, আমিও যখন একটু পরে দুদিন পরে ওই জায়গায় পৌঁছবো, হয়তো আমিও হয়তো ঠিক এই এরকম একটা অবসন্নতায় গিয়ে পৌঁছে যেতে পারি। আর একটা জায়গায় বলতে কি মনে পড়ছে, একটা গল্প বলতে কি, গল্প ঠিক নয়, আমি একটা সিনেমার একটা না দুটো সিনেমার কথা বলবো, হয়তো যারা আমাদের বয়সী তারা হয়তো তারা দেখেছেন। দুটোই কিন্তু হিন্দি সিনেমা। একটা ছিল এক ডক্টর কি মত, বোধহয় তপন সিনহার পরিচালনায়, আর একটা ছিল একদিন আচানক। একদিন আচানকের ডিরেক্টর কি আমার মনে নেই। সেখানে দেখানো হয়েছিল এক ডক্টর কি মতে, যে তার বিশাল সাফল্যের পরে যখন সেটাকে সে রিকগনাইজ করতে পারলো না, সে কিন্তু মানে সমস্ত পশুগুলোকে মেরে দিয়ে সে কিন্তু একটা আত্মহত্যা করেছিল। কারণ তার সারা জীবনের চেষ্টার ফলে সে যখন একটা জায়গায় গিয়ে একটা সমাজের কাছে, একটা কমিটির কাছে যখন নিজের এই সায়েন্সটাকে তুলে ধরেও যখন সে দেখাতে পারলো না তার সাফল্যের জায়গাটা, সে কিন্তু আত্মহত্যার কথা বেছে নিয়েছিল। তাহলে এই বিষণ্ণতা থেকে কিন্তু একটা আত্মহত্যার জায়গা পৌঁছায়, সেটা আমরা পেয়েছিলাম এক ডক্টর কি মত বলে একটি সিনেমাতে। আর একটা সিনেমার কথা মনে পড়ছে, একদিন আচানক। সেও কিন্তু একদিন সেই একজন বিখ্যাত একজন ডাক্তার ঠিক একদিন সন্ধ্যাবেলায় প্রচন্ড প্রবল বৃষ্টি, একটি ছাতা নিয়ে বাড়ির লোককে আসছি বলে বেরিয়ে গেল, সে কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। তাহলে এই যে দেখুন, যাকে আমরা দেখতে পাচ্ছি একজন সফল মানুষ, তারও ভিতরে যে একটা অবসাদ, একটা বিষণ্ণতা, এবং সেটা যে তাকে কোথায় মৃত্যু পর্যন্ত নিয়ে চলে যেতে পারে, আত্মহত্যার জায়গায় নিয়ে চলে যেতে পারে, এবং সমস্ত কিছু ত্যাগ করে সন্ন্যাসী মানে সর্বন্যাসী যে সেই তো সন্ন্যাসী, অর্থাৎ ওই জায়গাতে কিন্তু পৌঁছে দিতে পারে। তাহলে এই যে বিষণ্ণতা, আমরা ভাবি তোমার কি হয়েছে গো, দিন রাত মনমরায় বসে আছো,
আসলে তার ভিতরে কি ঘটছে সেটা কিন্তু আমরা কেউ উপলব্ধি কিন্তু আমরা করতে পারি না। আমরা কিন্তু একটা জায়গায় একটা দিন হলো প্রচন্ড পরিমাণে নিঃসহায়, অসহায়, এবং সেই অসহায় জায়গা থেকে কিন্তু এই ধরনের বিষণ্ণতার সৃষ্টি হয়। তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসা কি হবে? সারাতে আছেন তিনি বলবেন যে কনস্টিটিউশনাল মেডিসিন। আমি এখানে একটা কথা যোগ করব যে কনস্টিটিউশনাল মেডিসিনে কিন্তু দুটো জায়গা রয়েছে, মেন্টাল কন্ডিশন, মেন্টাল কনস্টিটিউশন এবং ফিজিক্যাল কনস্টিটিউশন। এখানে কিন্তু আমাদের কেস টেকিং করার সময় ফিজিক্যাল কনস্টিটিউশনের উপর অতটা জোর না দিয়ে যাতে আমরা মেন্টাল কনস্টিটিউশনের উপরে বেশি জোর দিতে পারি, সেই জিনিসটা কিন্তু আমাদের সব থেকে বেশি চিন্তা ভাবনা করা উচিত। আরেকটা হয় কি, এ সকল ক্ষেত্রে বিষণ্ণতায় যেহেতু তার খাওয়া দাওয়ার আগ্রহ কমে যায়, তার কিন্তু একটা ওয়েট লস হয়। আরেকটা বিষণ্ণতা আমরা দেখতে পাই, কোনো পেশেন্টের যদি ভয়াবহ কোনো রোগ হয় এবং সে যদি বুঝতে পারে এই রোগটা আমার আর কখনো সারবে না, মনে করুন ক্যান্সার, সে জেনে গেল আমার ক্যান্সার হয়েছে, এই ক্যান্সারকে আমার সারানোর মতো ক্ষমতা নেই, আমার যতই অর্থই থাক আমি কিন্তু আমার ছেলেটাকে পারবে না, বা আমার অর্থ দিয়ে এটাকে আমি পারবো না, তখন কিন্তু সে কিন্তু একটা বিষণ্ণতায় ভোগে। এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বা মনে করুন গনোরিয়া বা সিফিলিসের মতো একটা রোগ সে আক্রান্ত হয়েছে যৌবনের কোনো একটা উন্মাদনায়, চাপা পড়েছিল, সে স্যার প্রায় চাপা পড়া বলে যাচ্ছেন, মনে করুন এই ধরনের চাপা পড়া, সেখান থেকে কিন্তু সাইকোটিকের জায়গার জন্ম নিল, এবং তারপর থেকে কিন্তু আস্তে আস্তে সে যখন ডিস্ট্রাক্টের জায়গা পৌঁছাচ্ছে, সিফিলিটিকের জায়গা পৌঁছচ্ছে, সে কিন্তু একটা চূড়ান্ত বিষাদগ্রস্ত জায়গা পৌঁছচ্ছে, এবং সেখান থেকে সে আত্মহত্যা, সবাই হয়তো করে না, কিন্তু ওইভাবে বেঁচে থাকাটাও কিন্তু প্রায় আত্মহত্যারই সামিল। তাহলে আমাদের যখন চিকিৎসা করতে হবে, আমাদের কিন্তু এই ফিজিক্যাল মেকআপের চেয়ে মেন্টাল মেকআপ এবং তার ফ্যামিলি ট্র্যাডিশনে কি ধরনের রোগগুলো আছে এবং সেইটা কতখানি দুরারোগ্য, তার সাথে সাথে যদি আমরা উপযুক্ত ডায়েট এবং কাউন্সেলিং যদি তাকে ঠিক মতো করতে পারি, তাহলে মনে হয় আমরা এই ধরনের অবসাদগ্রস্ত রোগীগুলোকে একটি সুন্দর জায়গা বলা উচিত, আপাত সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারবো। তো এইটা ছিল প্রথম অবস্থায় আমার কি বলবো এটাকে, ডিপ্রেশনের একটা জায়গা। এবার এই ডিপ্রেশনের পাশাপাশি কিন্তু রয়ে গেছে আরেকটা জায়গা, তার আগের জায়গাটা, যেটাকে আমি বলতে চাইছি অ্যালজাইমার ডিজিজ বা অ্যালজাইমার। এটা কিন্তু একটা ডাইমেনশিয়ারই একটা অংশ। এটাতে আমাদের এতটুকুনো না বোঝার বা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমরা যদি এই অ্যালজাইমারের জায়গাটা দেখি, তাহলে একটু আগে যেটা বললাম যে প্যাথোলজিক্যাল টেস্ট, একমাত্র ওখানে জিনের প্রভাব ইন কেস অফ অবসন্নতায়, কিন্তু আমরা দেখব এই অ্যালজাইমারের রোগীর ক্ষেত্রেও একটা কতগুলো টেস্ট, ব্লাড টেস্ট একটা ব্লাড টেস্টের আছে, খুব কম লেখা হয়, পেয়েছি যারা সাইকিয়াট্রিক ডক্টর যারা তারা লেখেন, বা অনেক সময় একটা পেশেন্ট আমি পেয়েছিলাম লিথিয়াম টেস্ট করতে দিয়েছিলেন, লিথিয়াম, কারণ মডার্ন সায়েন্সের উন্মাদনার কথা বললাম, সরি, আমি কিন্তু আলোচনা করছিলাম অ্যালজাইমার, আসলে প্রসঙ্গক্রমে অনেক সময় এসে যায়। সেখানে আমি দেখেছিলাম লিথিয়াম টেস্ট করতে দিয়েছেন, পরবর্তী ক্ষেত্রে স্টাডি করে দেখলাম হ্যাঁ লিথিয়াম তো দেয়া হয় যদি সেখানে কোনো সাইকিয়াট্রিক কোনো প্রবলেম থাকে, কিন্তু অ্যালজাইমার সাইকিয়াট্রিক প্রবলেম নো ডাউট, কিন্তু পাগলামি নয়। এটা আবার পাগলামির লক্ষণও ভাবতে পারেন যদি সে বারবার একটা জিনিস ভুলে যায় এবং তাকে যদি সেটাকে মন দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু সেটা পাগলামির একটা চূড়ান্ত জায়গা বলে অন্তত ভাবা যেতে পারে, বা আমরা কিন্তু সেটা ভাবতে পারি। তো অ্যালজাইমার যে জিনিসটা থেকে যাচ্ছে সেটা কিন্তু দেখা যাবে প্রায় ওই কি বলবো 40 নয় 60-65 পার হয়ে একটা এই জায়গা, যখন সে ক্রমাগত দৈনন্দিন জীবনে যা ঘটেছে, বিশেষ করে পাস্ট নয় প্রেজেন্ট, একটু আগে সে কি খেয়েছে, গত 24 ঘন্টা সে কি করেছে, স্নান সে করেছে কিনা, সে কারোর সাথে দেখা করেছে কিনা, ঠিক সময় তার ওষুধটা খেয়েছে কিনা, এরকম ছোটখাটো সমস্ত জিনিসগুলো কিন্তু একটু একটু করে সে ভুলতে শুরু করে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তার পুরোনো দিনের অনেক ঘটনা সে কিন্তু একদম সুন্দরভাবে, মানে একদম সিনেমার মতো ন্যারেটিভ ভাবে কিন্তু সে বলতে শুরু করে, সেখানে তার কোনো প্রকার অসুবিধা হয় না। তাহলে এই যে
প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা দৈনন্দিন জীবনের ঘটনাগুলো ভুলতে শুরু করা, এইটা কিন্তু এক ধরনের হচ্ছে সাময়িক বা তাৎক্ষণিক স্মৃতিভ্রংশের জন্য কিন্তু সেটা হয়। দৈনন্দিন কাজে কি সে করতে যাবে সেটা যেরকম সে ভুলে যায়, একটু আগে সে কি করেছিল সেটা কিন্তু সে ভুলে যায়। ফলে হয় কি, তার আরেকটা জিনিস হয় এখানে, তার অভিব্যক্তির একটা অসামঞ্জস্যতা, অর্থাৎ কি কথাটা কিভাবে বলা উচিত, যেহেতু একটা ডালনেস তার ভিতরে কাজ করছে, মস্তিষ্কের একটা কি বলবো ডিজেনারেশন শুরু হয়ে গেছে, সমস্ত কিছু সে মনে রাখতে পারছে না, কি করবে না করবে সেটাও সে ভাবতে পারছে না, কি পদক্ষেপ এর মধ্যে নেওয়া উচিত সেটা নিতে পারছে না, তার ভিতরে কিন্তু একটা জড়বোধ ব্যাপার কিন্তু এসে যায়। যেখানে সে একটা সময় কিছুদিন আগেও খুব অ্যাক্টিভ ছিল, খুব তড়িৎকর্মা একটা মানুষ ছিল, যখন সে অ্যালজাইমারে ভোগে তখন দেখা যায় যে তার ভিতরে কিন্তু এই স্মৃতিভ্রংশের সাথে সাথে একটা কাজের ভিতরে অসংলগ্ন কতগুলো ব্যাপার কিন্তু আমরা লক্ষ্য করি। যেমন মনে করুন সাসপিসিয়াসনেস, আমি বলবো না, আমরা তো ন্যাট্রামিড, আমি ন্যাট্রামিড বলতে চাইছি এই জন্যই যেটা আমাদের উদাহরণটা দিতে বা বুঝতে সুবিধা হয়। মনে করুন রাত্রেবেলা চাবি দিয়ে এলো, শুয়ে পড়লো, আবার তার খেয়াল পড়লো, আচ্ছা আমি কি চাবিটা ঠিক দিলাম, না মনে হচ্ছে তো দিলাম না, সে আবার কিন্তু চাবিটা দিল কিনা দেখতে গেল। তাহলে এই যে জায়গাটা, আত্মবিশ্বাসের অভাব বলুন বা স্মৃতিভ্রংশ বলুন, আপনি যেভাবে ব্যাখ্যা করুন না কেন, সে তার নিজের কাজটা কিভাবে করেছে সেটা সম্বন্ধে কিন্তু সে আর ওয়াকিবহাল থাকে না, আইদার সে ভুলে যায় অথবা তার সন্দেহ হয়। এই জিনিসটা কিন্তু আমরা এই ধরনের অ্যালজাইমার রোগীর ক্ষেত্রে কিন্তু আমরা খুব বেশি দেখি। আরেকটা কি দেখবো, তার স্থানকাল পাত্রের বড় জ্ঞানের অভাব, কটা বাজে সেটা কিন্তু সে ঠিক মতো করে আর বলতে পারছে না, এখন দিন কি রাত সেটা আরো যখন ভয়ানক একটা পরিস্থিতিতে পৌঁছে যায় তার সেই সময় জ্ঞানটা থাকে না। কোনো আত্মীয় তার সাথে ভুলেই গেছে, তার নামটা পর্যন্ত ভুলে গেছে, তার মুখটা দেখো অনেকক্ষণ হয়তো পাশের গিন্নিকে জিজ্ঞাসা করছে থাকো কে গো, কে যেন এসেছিল, আজ ও যেন কি বলছে। মানে এই যে একটা স্থবিরতা বা স্টেসিস যেটাকে আমরা বলি, স্টেসিস, একটা জায়গায় গিয়ে থমকে যাওয়া, আটকে যাওয়া, তারপরে এগিয়ে যেতে না পারা, এই জিনিস কিন্তু আমরা অ্যালজাইমার রোগীর মধ্যে আমরা কিন্তু পাই। অ্যালজাইমার কথা যদি বলি, যেটা একটু আগে অবসন্নতার ক্ষেত্রে আমি একটা জিনের কথা বললাম, APOE4 জিনের কথা, এখানে কিন্তু এটা কিন্তু এক ধরনের ট্র্যাডিশনাল, মানে বংশ পরম্পরা বা হেরিডিটারি ডিজিজ হিসেবে কিন্তু গণ্য করা হয়। এইবার সায়েন্স তো এগোচ্ছে, মডার্ন সায়েন্স আরো বেশি এগোচ্ছে, তাতে কোনো চিন্তা নেই, তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সেই পরিস্থিতিটাকে জানার চেষ্টা করছে যে কেন হলো না হলো। তারা এই জিনিসটাকে বলার চেষ্টা করছে যে এই বয়সে যদি প্রোটিনের কিছু অভাব আমাদের মস্তিষ্কে যদি দেখা দেয় বা ডায়েটের মধ্যে যদি দেখা দেয়, তাহলে কিন্তু এই ধরনের এই স্মৃতিভ্রংশর যে ব্যাপার, ডাইমেনশিয়া বলুন বা অ্যালজাইমার বলুন বা এমনি যেভাবে বলুন লস অফ মেমোরি, হ্যাঁ, সেটা আমরা লক্ষ্য করি। এর ভিতরে দেখা যায় কি, আমরা দুটো জিনিস এখানে করে, কতগুলো টেস্ট করা হয়। একটা তো ব্লাড টেস্ট, একটা খুব ইন্টারেস্টিং ব্লাড টেস্ট আছে, সেটা হচ্ছে p-tau217 ব্লাড টেস্ট। p-tau মানে প্লাজমা টাউ 217 ব্লাড টেস্ট কিন্তু এখানে করা হয়। সেখানে তার যদি কিছু তারতম্য দেখা দেয়, সেখানে কিন্তু তারা অ্যালজাইমারের রোগকে শনাক্ত করতে পারে। আর যদি আমরা যেরকম হোমিওপ্যাথরা পাস হিস্ট্রিতে দেখে কোনো প্রকার ইনজুরি হয়েছিল কিনা, মাথায় কোনো আঘাত লেগেছিল কিনা, আমরা তো এতটুকু নিয়ে থেমে পড়লাম। আমরা ন্যাট্রাম সালফের কথা, কি আর্নিকার কথা বা অন্যান্য অনেক মেডিসিন আছে, সেটা তো আমি যাচ্ছি না, কিন্তু মডার্ন মেডিসিন বলছে কি না, কি ধরনের চেঞ্জ এলো ওই সিভিয়ার ক্ষেত্রে, মানে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা হাই ব্লাড প্রেশারের জন্য বা কোনো প্রকার মানসিক চাপের জন্য বা কোনো প্রকার শক পাওয়ার জন্য বা মনে করুন কোটি টাকার একটা লটারি লেগে গেল, সেই যে উচ্ছ্বাসে আনন্দ বা ক্রমান্বয়ে একটা অ্যাডিক্টেড ড্রাগ গ্রহণ করতে করতে তার যে সকল ব্লাড প্রেশার বা অন্য প্রকার ভেসেলে কোথাও কোনো প্রকার মানে ব্রেন সেলের ভিতরে কোথাও কোনো প্রকার র্যাপচার বা সেখান থেকে উজিং হলো কিনা, তার জন্য কোনো প্রকার চাপ করে মস্তিষ্কের বিকৃতি হচ্ছে কিনা বা স্মৃতিভ্রংশ হচ্ছে কিনা, সেই জিনিসটা কিন্তু তারা চিন্তা ভাবনা করে। ফলে তারা MMSE বলে একটা টেস্ট আছে,
মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন সেটা কিন্তু করে না সব থেকে আগে। MMSE মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। তাছাড়া বহুল প্রচলিত যে কথাটা আমরা একদম অহরহ শুনে থাকি, আর দুটো টেস্ট তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে MRI অতি অবশ্যই তারা করান, আর একটা হচ্ছে পেট স্ক্যান করান, এবং কখনো কখনো সিটি স্ক্যান করান। এর ফলে হয় কি, ওই যে আপনার যে ম্যাগনেটিক রেজোনেন্স যেটা, সেখান থেকে আমরা জানতে পারি যে তার ভিতরে কোথাও কোনো প্রকার অ্যাবনর্মাল গ্রোথ বা কোনো প্রকার ডিস্ট্রাকশন বা সমতুল কোনো প্রকার ঘটনা বলবো না, একটা মস্তিষ্কের একটা অন্য ধরনের পরিস্থিতি, মানে অ্যাবনর্মাল একটা সার্কামস্টান্স আছে কিনা সেটা কিন্তু তারা লক্ষ্য করেন, এবং সেইটার খুঁজে বেড়ান দুটো জিনিস। সেখান থেকে এটা হলো কিনা তার কি মেডিসিন হবে, আর একটা জিনিস তারা খোঁজার চেষ্টা করেন ওটার ইটিওলজিটা কি। যদি তারা সেই ইটিওলজিটাকে ঠিকভাবে ডায়াগনোস্ট করতে পারেন, তাহলে দেখা যায় যে তাদের চিন্তা ভাবনা দিয়ে তারা যেটা এগোন, অর্থাৎ তাদের যে কাউন্সেলিং হবে যেটা হবে, বা বিহেভিয়ারাল থেরাপি যেটাকে হবে, বা তাকে বোঝানো হবে যে কিভাবে চলতে হবে, বা যেহেতু একটা কোথার একটা অসংলগ্নতা ভাব থেকে যায়, তখন তারা একজন নির্দিষ্ট নার্স বা কোনো অ্যাটেন্ডেন্স রাখার একটা চেষ্টা করবেন, যিনি তার ভাষাটাকে বোঝার চেষ্টা করবেন, বা তাকে বোঝাতে চাইবেন যে এই ধরনের বিশৃঙ্খল জায়গাগুলো একটা মানুষের এই বয়সের ক্ষেত্রে স্বাভাবিক জায়গা, এবং যাতে তিনি সেখান থেকে আর নতুন ভাবে যাতে ডিপ্রেসড না হন সেই জায়গাটা। কেন? কারণ ওই যে একটু আগে বললাম যে অ্যালজাইমার এবং এই ডিপ্রেশন দুটোকে আমার রাখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে একটা জায়গায় গিয়ে মনে হয় যেন একে অন্যের পরিপূরক। এই জায়গাটাকে যদি আমরা আমাদের চিন্তা ভাবনা দিয়ে, আমাদের মেডিসিনাল থেরাপি দিয়ে বা হোমিওপ্যাথিক প্রপার ট্রিটমেন্ট করে যদি আমরা এগোতে পারি, তাহলে কিন্তু আমাদের সাফল্য না, আপনি কখনোই বলতে পারবেন না যে 100% সাফল্য আসবে, অসম্ভব ব্যাপার। 65 এর পরে ওই দু একটা জ্বর বা দু একটা সামান্য ওই হাঁচি সর্দি ছাড়া যেটা প্রকৃত রোগ, অ্যাকচুয়ালি এখানে কিন্তু আমাদের একটা বুঝতে হবে, স্যার নিশ্চয়ই একদিন আলোচনা করবেন যে প্রকৃত রোগ কোনটা। এই সর্দি টর্দি লেগে গেল সেটা, আঘাত লেগে গেল সেটা, নাকি আজকে পেট খারাপ হয়েছে সেই জিনিসটা, কি বাথরুমটা ঠিক মতো হচ্ছে না, পেচ্ছাপটা ঠিক মতো হচ্ছে না, এগুলোকে প্রকৃত রোগ? না কোনো একটা গ্ল্যান্ড ফুলে গেছে কালকে কমে গেল সেটা প্রকৃত রোগ? আমার অনেক সময় মনে হচ্ছে বোধহয় হেরিডিটারি ডিজিজ গুলোই বোধহয় প্রকৃত রোগ, কারণ তার জন্মের আগে থেকে সেই প্রবণতাটাকে নিয়ে সে জন্মেছে, এবং হোমিওপ্যাথির আনন্দ হচ্ছে সেটাই, সেই ধরনের রোগগুলোকে সারানো। কিন্তু আপনি আমি এইটুকু বারবার বলতে পারি যে আফটার 65 যখন কেউ এই অ্যালজাইমারে ভুগবে, বা আগের দিনে আলোচনা করেছিলাম যে পার্কিনসন ডিজিজের মতো কেস, সাফল্য কিন্তু ওই 40, খুব ভালো চিন্তা ভাবনা হলে 50, তার চেয়ে যদি অমরনাথ স্যার দেখেন, তাকে শ্রদ্ধা রেখে বলছি, সেটা বড় যে 65 থেকে 75, তার বেশি কিন্তু হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে তার বডিটা আস্তে 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 ডিস্ট্রাকশনের দিকে চলে গেছে, এত বেশি ডিজেনারেটিভ চেঞ্জ এসে গেছে যে সেখান থেকে আর কোনোভাবে মেডিসিন দিয়ে হোক, থেরাপি করে হোক, ডায়েট দিয়ে হোক, ওই জায়গাটা কিন্তু আর কখনোই রিকভার করা যায় না। তখন আমাদেরকে একটা কথা ভাবতে হয় যে তুলনামূলকভাবে একটা সুস্থ রাখার বা তার বায়োলজিক্যাল ফেনোমেনা গুলো যাতে ঠিক ভাবে থাকে, সেই জায়গাগুলোকে আমাদের কিন্তু অ্যাচিভ করাটাই হচ্ছে আমাদের একমাত্র কিন্তু লক্ষ্য হওয়া উচিত, বা আমরা সেই চেষ্টাটি কিন্তু আমরা করে থাকি। তাহলে অ্যালজাইমার এক কথা বলতে গেলে বয়সকালীন একটা স্মৃতিভ্রংশ, যেখান থেকে মুক্তি পাওয়ার আশা চূড়ান্ত নেই বলবো না, অনেকটা হয়, ভালো থাকে, কিন্তু সম্পূর্ণ এই আমাদের মতো বয়সের আবার তরতাজা হয়ে গিয়ে আবার গবেষণা কাজ শুরু করে দেবো, লেখাপড়া শুরু করে দেবো, পড়াশোনা করব, ফিরে আসাটা সম্ভব নয়। তবে বিষণ্ণতার ব্যাপারটা নিয়ে একটুকু বলতে পারি যে এই বিষণ্ণতার কারণটা যদি বোঝা যায় এবং তাকে যদি ঠিকভাবে কাউন্সেলিং করা যায়, বা এনার্জেটিক কোনো কাজে যদি তাকে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু তার ফিরে আসার বা অবসাদ কাটানো কিন্তু একটা বিরাট জায়গা আছে। আসলে শিক্ষার তো কোনো সময় নেই। আমরা তো জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি 64 বছরের পরে গিয়ে নাকি আঁকাকে শুরু করেছিলেন। হ্যাঁ, মানে হয়তো 64 নয়, সেটা 50 হতে পারে। হয়তো অনেককে দেখেছি শেষ
বয়সে এসে নতুন একটা কোনো সংগঠন তৈরি করে সেখান থেকে একটা কিছু করার, আমি রাজনৈতিক সংগঠন বলছি না, এছাড়া তো অনেক ধরনের কাজ থাকে, সামাজিক কাজ। একজনকে আমি বলতে শুনেছি যে 60 বছর তো হয়ে গেল, এতদিন তো নিজের সংসারের কথা ভেবেছেন, এবার সমাজের কথা ভাবুন। কথাটা শুনে উনি বললেন, হ্যাঁ সত্যি তো, আমার তো শরীরটুই ঠিক আছে, আমি কেন ঘরে বসে থাকি অবসাদের মধ্যে দিয়ে ভুগবো, আমি কাল থেকে একটা নতুন কাজ করার চেষ্টা করব, আমি এই করার চেষ্টা করব। সো কিন্তু প্ল্যান করে কিন্তু একটা ক্রিয়েটিভ, ওই যে একটু আগে বলেছিলাম দুটো জিনিস ঘটে, একটা হচ্ছে ক্রিয়েটিভ, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। এই ক্রিয়েটিভিটির মাঝখানে যদি তারা যায়, তারা কিন্তু আর কখনো অবসন্নতার ভোগে না, বরং সেখান থেকে সে নতুন কিছু দেবার, নতুন কিছু ভাবার এবং পরবর্তী প্রজন্মকে আরো কিছু দেবার একটা চেষ্টা করে। তো এটাই ছিল আজকে আমার অ্যালজাইমার ভার্সেস বলবো না, অ্যাজ ওয়েল এজ ডিপ্রেশনের একটা চিন্তা ভাবনা। এইখানে কিন্তু কোনো মেডিসিন নিয়ে কোনো আলোচনা এই জন্যই হবে না, কারণ এইখানের মেডিসিনের জায়গাটা গভীরতম গভীরতম এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা কিন্তু আর এই ক্লাসে আলোচনা করাটা উচিতই নয়, বরং বলবো আলোচনা করাটা একটা নির্বুদ্ধিতার পরিচয়। এইটুকু বলে আজকের আমি ক্লাসটা এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন। আপনাদের রুগীরা আমার চেয়ে বেশি, সরি ভুল বললাম, যে আপনাদের রুগীরা ডাক্তার হিসেবে আপনাদের হাত ধরে আরো বেশি সাফল্য পাক, আমি এইটুকুনি আশা করছি। নমস্কার। অসাধারণ একটা ক্লাস পেলাম আমরা, অসাধারণ। আজকে স্যারের অনুভূতি আমি একটু সংযোজন করতে চাই এর সঙ্গে সম্বন্ধ। হ্যাঁ স্যার বলবেন, আপনি বলবেন, এবার আমি শুনবো, এবং সব থেকে কাছে বসে আমি শুনবো, আর সবাই পিছনে বসে থাকবে। বলুন স্যার, আমি শুনছি। ব্যাপার হচ্ছে যে এই যে ডিপ্রেশনের যে ব্যাপারটা, যেটা আমি এটাকে একটা কীটন ধরি, কি চেয়েছি আর কি যে পেলাম, হিসাব মেলা থেকে মান্নাদের একটা গান আছে না, এই হচ্ছে ব্যাপারটা। হিসেবটা যখন মেলাতে পারছি না যখন, তখনই তো গন্ডগোলটা। আমরা প্রত্যেকেই কম বেশি বঞ্চিত, কম বেশি অপমানিত, কম বেশি অবিচার আমরা পেয়েই থাকি, সংসার থেকে হোক, পরিবার থেকে হোক, কর্মক্ষেত্র থেকে হোক, আমরা সবাই পেয়ে থাকি। তার জন্য আমরা কষ্টও পাই, অনেকে অসুস্থ হয়ে পড়ি, বা আমরা বিভিন্ন রকম অসুখে ভুগতেও থাকি, পেটের গন্ডগোল, গন্ডগোল ইত্যাদি ইত্যাদি ছোটখাটো ভুগতে থাকি। ডিপ্রেশনে সবাই আমরা যাই না। তাহলে এই যে ফেনোমেনা গুলো যেগুলো আছে, এই ফেনোমেনা গুলো, এটা যে শরীর স্টেটে থাকছে, এবার যখনই এখান থেকে সলিউশন হয়ে যাচ্ছে, তার মানে ব্যাপার হচ্ছে তার একটা নিজস্ব কাল্পনিক জগৎ তৈরি করে নিচ্ছে। যখন এই জগৎটা যখন যাচ্ছে, তখনই কিন্তু সোরার সঙ্গে সাইকোসিস যোগ হয়ে গেল। কারণ সাইকোসিসের মূল বৈশিষ্ট্যটা কি? আইসোলেশন। এইটুকু হলো। এবার সিপিডিক স্টিগমা যদি যোগ হয়, তাহলে ওখান থেকে ডিস্ট্রাকটিভনেস। আমি এরকম পেশেন্ট ডিপ্রেশনে পেয়েছি, ওই আঙুল কেটে দেয়া, শিরা কেটে দেয়া, কপাল কেটে দেয়া, কেটে দিয়ে রক্ত বার করলে পরে সে কিন্তু আরাম বোধ করছে। সিপিডিক স্টেজ। এবং জেনারেলি এইগুলো খুব ডেঞ্জারাস পেশেন্ট। কিন্তু এই পেশেন্টগুলোকে আপনার কাউন্সিলিং তো করতেই হবে। যেহেতু এটা সাইকোটিক সিফিলিটিকের ব্যাপারটা আছে, এরা কিন্তু চট করে মেনে চলে না। শরীর পেশেন্টকে কাউন্সিলিং করলে, শরীর প্রাধান্য যদি থাকে, কাউন্সিলিং করলে সে শুনবে আপনার কথা। এদের খুব মুশকিল। ফলে এদের পারিবারিক সহায়তা যদি না পায়, তাহলে এই পেশেন্টগুলোকে আপনি কিছু করতে পারবেন না। উল্টে যদি কিছু করে ফেলে, মানে সোজা কথা মরে টরে যদি যায় যদি আর কি, তাহলে মহা ফাঁসতে আছে। তার ফলে এই পেশেন্টগুলো যেহেতু সোরা, সিফিলিস, সাইকোসিস তিনটে কম্বিনেশনই যখন থাকে, সেই জন্য এটা খুব ডিফিকাল্ট টু কিওর। যেখানে দেখবেন কিওরের গন্ডগোল, সেখানে এইটা আসছে। এইবার আসা যাক যেখান থেকে অ্যালজাইমার রোগে যেটা যাচ্ছে। অ্যালজাইমার ওই ক্লিনিক্যাল বলেছি আমি, ক্লিনিক্যাল ডিপ্রেশন যেটা বলেছি। ডিপ্রেশনে তো এই একটা 60-65 পরে হচ্ছে কেন? কারণ ব্যাপার হচ্ছে তখন তো অলরেডি তার মেন্টাল ক্ষমতাটা, তার পাওয়ারটা কমে যাচ্ছে। এবং এখানে কি হচ্ছে, এই অ্যালজাইমারে যখন যাচ্ছে, দেখুন অ্যালজাইমার একটা মজার ব্যাপার। দেখুন প্রথমে কি হচ্ছে, প্রথমে সে ওই রিসেন্ট জিনিসগুলো ভুলে যাচ্ছে, কিন্তু অতীতগুলো মনে আছে। সাইকোটিক ফেনোমেনা, ইনকর্ডিনেশন। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে কি, সে টোটালি ভুলে যাচ্ছে, তার ওয়ার্ড চয়েস করতে ভুল হচ্ছে, তার স্থান পাত্র বিভিন্ন রকম ভুল হতে শুরু করছে। সেখানে তখন পরীক্ষা করে দেখা গেল, সেখানে তার কি হচ্ছে, যে ওখানে ব্রেনের হচ্ছে বিষাক্ত প্রক্রিয়া
চলে গেছে, মানে ডিহাইড্রেটিভ প্রসেসে চলে যাচ্ছে। এবং ওখানে দু রকমের প্রোটিন একটা হয়, প্রোটিনের নামটা ভাই আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। দু ধরনের প্রোটিনের একটা উদ্ভব হয়, সেই উদ্ভব হলে ওইগুলো কি করে ব্রেন ম্যাটারটাকে নষ্ট করতে শুরু করে। দ্যাট ইজ সেপারেটিক স্টিগমা। মানে বুঝতেই পারছেন যেখানে তিন বছরতে যদি এক জায়গায় আবিষ্কার থাকে, কপালে তার দুঃখই আছে। এবং বারবার বলে দিচ্ছি যে এখানে পেশেন্টের পারিবারিক সহায়তা না পেলে এই পেশেন্টকে হাত দেবেন না। আপনি আগে পরিবারের জায়গাটা গেস করে নেবেন, নাহলে শুধু শুধু বদনাম পাবেন। এবং ডিপ্রেশনের ক্ষেত্রে আমি বলছি, ডিপ্রেশনের ক্ষেত্রে বহু পেশেন্টে কমপ্লিট কিওর হয়ে যায়, কমপ্লিট কিওর হয়ে যায় পেশেন্টের সহযোগিতা পেলে পরে। কিন্তু এই অ্যালজাইমারের ক্ষেত্রে খুব মুশকিল আছে। কিন্তু কিওর কথাটা ভট করে বলে ফেলবেন না, কারণ আপনার যে ব্রেন ম্যাটারটা নষ্ট হয়ে গেল, আমি কি দিয়ে কিওর করবেন? সত্যি কি নার্ভাস সিস্টেম বা নার্ভের যদি কোনো রকম যদি শেষ হয়ে যায়, ডিজেনারেট করে, অবস্ট্রাক্ট হয়ে যায়, এটা কি রিজেনারেশন হয়? এই মিনিমাম অ্যালার্ট নলেজ আমাদের থাকতে হবে। ফলে সেখানে আপনি কমপ্লিট কিওরে আশা কিছু করবেন না। আমি যেমন বলি 20% 25% যদি ইমপ্রুভ হয় আপনাদের সহযোগিতায়, যদি না করে আমি কিছু করতে পারবো না। পরিষ্কার ঘাড়ে চাপিয়ে দিই। এটা না করে কিন্তু হাতে নেবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন কিন্তু। এবং এই স্যার যে কথাটা বললেন যে রেকর্ডিং করে আমাকে তো দিতেই হবে, আমার তো কিছু করা নেই, বৈশিষ্ট্য নিতে হবে, সবগুলো নিয়ে পারিবারিক সম্মান, পারিবারিক পজিশন, পরিবারে তার সম্মানের জায়গা, এখানে 60-65 পরে কেন হয়, কেন দেখা যায় পরিবারে তার গুরুত্ব কমে যায়। আমার মনে আছে, আমার আমার বাবার কথা আমি বলছি, বাবা প্রচন্ড লোক, রাজবাড়ি লোক। তা বাবা যখন রিটায়ার করলেন, তা শেষ দিন এসে কি করে টেবিলের উপর টাকাগুলো রেখে বাবা কাঁদতে শুরু করে দেয়। আমরা সবাই হাসতে শুরু করেছি। বাবা কাঁদছে, বাবাকে তো কোনোদিন কাঁদতে দেখিনি। বাবা কাঁদতে বলে ঝাঁড়ে আমাদের ছিল না। আমার সব শেষ হয়ে গেল। এই যে ডিপ্রেশন, এই যে তার মনের মধ্যে এই যে আঘাতটা পেল, এইটা থেকে সে কষ্ট পেল, কিন্তু এটা ডিপ্রেশন পর্যন্ত যায়নি, গেলে পরে তো মুশকিল হয়ে যাবে। ডিপ্রেশন কি করবে, তখন পরিবার থেকে থেকে নিজেকে একটু আলাদা করে নেবে, এই আইসোলেশন করে নেবে। এটা আবার অ্যাভারশন টু কোম্পানির সঙ্গে মিলিয়ে ফেলবেন না, তাহলে গন্ডগোল হয়ে যাবে কিন্তু। ফলে আমাদের এই নলেজটা খুব জরুরি দরকার। এবং সবচেয়ে বড় দরকার পেশেন্টকে সহানুভূতি, আমাদেরও সহানুভূতি দরকার, এবং তার পরিবারের সহানুভূতি সে যা পায় সেই জায়গাগুলো দেখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, তার লাইফস্টাইলটা বুঝতে হবে। কারণ আমি মায়ের বলে চিৎকার করলে তো হবে না। লাইফস্টাইলটার মধ্যে তার কোন কোন প্রবণতাগুলো বেশি, সেইখান থেকে কোন কোন মায়াজমের সেট গুলো আসছে, তার মধ্যে তার পেসটা কেমন আছে, রোগের গতি থেকে কিন্তু আপনাকে ড্রাগ সিলেকশন করতে হবে। শুধুমাত্র সিমটম ম্যাচিং করলে ছাড়বে না, রোগের গতি দেখতে হবে। আবার কোনটা ইন্টেন্সিটি বেশি আছে, ওখান থেকে তার কোন মায়াজমের ইন্টেন্সিটি থেকে ডমিনেন্ট কে আছে, বহু সমস্যার জায়গা এটা। ফলে এটা একটু দক্ষ না হয়ে আমি বলবো যে এই জায়গাটা মনে হচ্ছে জুনিয়রদের হাত দেওয়াটা উচিত হবে না। এটা হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা আমি তাই মনে করি। আমি এখন অনেক কেসে ভয় পাই। আমি আগে জিজ্ঞেস করি সংসারে শান্তি কতটা আছে, সেটা যদি বলে মোটামুটি আছে বলে, তাহলে নিয়ে এসো, নাহলে আমি কোনো ডিপ্রেশনের পেশেন্ট দেখতে চাই। ও দিয়ে মহা মুশকিল হবে। কোথায় এই আমার একটা পেশেন্ট মারা গেছে, আমি একটু বোঝার ভুল আমার হয়েছিল। সে একবার বলে ফেলেছিল যে আমার যেতে ইচ্ছা করে। তাহলে আপনি এসব কি কথা বলছেন, আপনি তো ভালো আছেন সব দিক থেকে। বলছে না, অনেকের এইসব রোগ হলে পরে মরে যায়, কথাটা সে ঘুরিয়ে নিয়েছিল। তার 3 দিন পরে সে গলার দড়ি দিয়ে মারা যায়। আমার এখনো আফসোস, আমি তখন যদি তাকে আদার সিমটম থেকে অরাম মেটালিকাম দেওয়ার কথা ভেবেছিলাম। অরাম মেটালিকাম দিয়ে বহু পেশেন্টকে আমি সেভ করেছি, মানে এই অরাম মেটালিকাম করেছি, বহু পেশেন্টকে করেছি। তো ফলে এখন দুর্ভাগ্য আমি সেটা বুঝতে পারি। তারপরে এই জায়গাগুলো একটু বুঝে সুঝে কাজ করবে, রোগীকে ফলো আপ করবেন, বুঝে সুঝে ওষুধ দেবেন, তাহলে দেখবেন হোমিওপ্যাথির বদনাম হবে না, আপনারও সুনাম হবে। আর এই অ্যালার্ট সাবজেক্টে এই জায়গাগুলো কিন্তু জানা খুব জরুরি। অ্যালার্ট সাবজেক্ট মানে এই নয় যে সবগুলি কমন সিমটম, এরকম একটা প্রচার আছে। অ্যালার্ট সাবজেক্ট মানে কমন সিমটম, সেগুলোকে বাদ দেবো। হোমিওপ্যাথিটা হচ্ছে আনকমন সিমটম। হোমিওপ্যাথি সবকিছু আনকমন নয়। আর অ্যালার্ট সাবজেক্টেরও প্র্যাকটিশনার মেডিসিন বলুন বা সেগুলো সবগুলোই কিন্তু কমন নয়, ওর মধ্যে অনেক আনকমন আছে। কারণ ওখানে তো ওরা ওই হিসেবে বিচার করেনি, যা পেয়েছে পরপর লিখে দিয়েছে, সেই অবজারভেশন গুলো লেখা আছে ওদের।
ফলে বুঝতে পারছেন যে আমাদের বুঝে নিতে হবে কি করা উচিত, এবং এই কেসগুলো খুব সতর্কতার সঙ্গে করতে হবে। তো এইটুকু বলেই আজ শেষ করলাম। এবার আমি নীলকমল স্যারকে বলবো যে আরো কিছু যোগ করার থাকলে বা এখান থেকে যদি কোনো রকম ত্রুটি থাকে সেটা হাইলাইট করুন, কারণ এখানে ব্যক্তিগত মান সম্মানের বিষয়টা না, বিষয়টা হচ্ছে খুব সুন্দর ভুল না আপনাকে শিখে, ধন্যবাদ। ভুল না কেউ না শেখে, এইটা আমার ইচ্ছে আর কি। আমাকে এইটুকু আবেদন করলো আপনার কাছে। আপনার সংযোজন খুব সুন্দর হয়েছে, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবার যদি কারো কোনো সংযোজন করার ইচ্ছা থাকে নিশ্চয়ই করুন। আমি যদি কিছু ভুল বলে থাকি সেটা বলুন, কারণ ভুল শিখে কেউ যাবে এটা আমি কিচ্ছু মনে করি না। ভুল শিখে যাক এটা আমি চাই না স্যার। মনে হচ্ছে কারো কোনো আর প্রশ্ন নেই, অতএব আজকে গুড নাইট করে দেওয়াটাই ভালো। নমস্কার হ্যাঁ, স্যার। আরে ক্লাসটা কিন্তু দারুণ হয়েছে ভাই। আচ্ছা, আমরা তাহলে এবার সবাই বিদায় নিচ্ছি, স্যার চলে গেছেন এবং আমরা বিদায় নিচ্ছি। আজকে ভিডিওটা শুনবেন, অনেক কাজে লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।